স্টুডেন্টস সো লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা করেছিলাম প্লিজ থাকলে, সেন্টেন্সে যদি প্লিজ থাকে তখন কি করতে হবে। এরপর আমরা করেছিলাম যে স্যারের জন্য তো রেসপেক্টফুলি, প্লিজের জন্য তো পোলাইটলি। সো দুটো যদি একসাথে থাকে, স্যার অ্যান্ড প্লিজ, তখন কি করতে হবে? রেসপেক্টফুলি, পোলাইটলি একসাথে চলে আসছে, তখন বলছিলাম পোলাইটলি উইথ রেসপেক্ট দিয়ে করো। এরপর আমরা বলছিলাম যে মাই গড আর বাই গড এই দুইটা থাকলে তখন কি হবে? বলছিলাম মাই গড থাকলে তুমি এক্সপ্রেসড উইথ ওয়ান্ডার, এক্সপ্লেইনড উইথ ওয়ান্ডার করতে পারো। বাই গড থাকলে সোয়ারিং বাই গড অথবা সো বাই গড করতে পারো। গডের সাথে আবার একটা ওয়ার্ড দেখাচ্ছিলাম যে হ্যাভেন্স, গুড হ্যাভেন্স, ওকে গুড হ্যাভেন্স দেখেছিলাম ডিলাইট প্রকাশ করার জন্য। না, বাই জোব, বাই জোব, বাই গডের জায়গায় বাই জোব, JOVE একটা দেখাচ্ছিলাম, কেমন? এরপর দেখিয়েছিলাম গুড গ্রেশিয়াস থাকলে কি হবে, গুড হ্যাভেন্স থাকলে কি হবে। অ্যান্ড ফাইনালি লাস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ভোকেটিভস, অর্থাৎ কখন সম্বোধন হবে। আমরা বলছিলাম যার সাথে যার যে সম্পর্ক তাকে সেই সম্পর্কে না ডেকে অন্য কোনো সম্পর্কে ডাকলে সেটা ভোকেটিভস হবে, এবং সেক্ষেত্রে ব্লাড রিলেশন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, আবার নাম একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন আমার আম্মুকে, আমার মাকে আমি যদি মা ডাকি, এটা ভোকেটিভস হবে না। কিন্তু দুষ্টামি করে যদি আমি আমার মাকে খালাম্মা ডাকি, দুষ্টামি করে বলছে, আমি আমার মাকে বললাম খালাম্মা এটা করো না, আমি আমার মাকে খালাম্মা ডাকছি, উনি কি আমার খালাম্মা না, তাহলে এটা তখন ভোকেটিভস হবে। আবার ধরো রিক্সাওয়ালাদেরকে আমরা বা কাউকে আমরা চাচা ডাকছি, মামা ডাকছি, দোকানদারকে মামা ডাকছি, সো ওরা তো আমাদের আসল চাচা, আসল মামা নয়, সেক্ষেত্রে এইগুলো ভোকেটিভস হবে, অ্যাড্রেসিং দিয়ে করতে হয়, কেমন? সাথে আবার যার যেটা নাম তাকে সেই নামে না ডেকে যদি অন্য নামে ডাকো তখন সেটাও কি হয়ে যায়? ভোকেটিভস। আমরা এক্সাম্পলে বলছিলাম যে করিমকে ডাকলাম, আমি করিম, হি সেড টু করিম শাহরুখ খান কামিয়া, অ্যান্ড করিম তো আর শাহরুখ খান না, তাকে শাহরুখ খান ডাকা হচ্ছে, তখন এটা কি হয়ে যাচ্ছে? ভোকেটিভস। ওকে, সো ক্লাসের পর কমেন্ট সেকশনে অনেকগুলো প্রশ্ন আসছিল, সেখানে একজনের একটা প্রশ্ন ছিল এরকম যে স্যার যদি বন্ধু ডাকা হয় তখন কী হবে? হি সেড টু হিজ ফ্রেন্ড, হি সেড টু হিজ ফ্রেন্ড মাই ফ্রেন্ড, এভাবে। তাহলে বন্ধুকেই তো বন্ধু ডাকা হয়েছে, তাহলে এটা অবশ্যই ভোকেটিভ হবে না, অবশ্যই ভোকেটিভ হবে না। হ্যাঁ, যদি হি সেড টু দ্য স্ট্রেঞ্জার মাই ফ্রেন্ড এভাবে যদি করে, তাহলে স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি, অপরিচিত ব্যক্তিকে বন্ধু ডেকেছে, তখন এটা কি হয়ে যাবে? ভোকেটিভস একটা। আরেকজনের একটা প্রশ্ন ছিল যে একটা প্যাসেজ তুলে দিয়েছে ফটোগ্রাফ নামক একটা লেসন থেকে, যেখানে একবার বলছে গ্র্যান্ডমাদার, একবার বলছে গ্র্যানি, গ্র্যান্ডমাদার গ্র্যানি। এখন গ্র্যান্ডমাদার আর গ্র্যানি তো একই জিনিস, কেউ গ্র্যান্ডমাদার ডাকে, কেউ গ্র্যানি ডাকে, তাহলে একবার গ্র্যান্ডমাদার ডাকলো তারপর যদি কেউ গ্র্যানি ডাকে তাহলে অবশ্যই সেটা ভোকেটিভস হবে না, কারণ গ্র্যান্ডমাকেই আমরা গ্র্যানি ডাকি। ওকে, এখন যদি গ্র্যান্ডমাকে যদি তুমি অন্য কিছু ডাকতা যেটা গ্র্যান্ডমা বুঝায় না সেরকম কিছু ডাকতে, তাহলে হইতো। যেমন দেখো, মাকে আমরা কতভাবে বলি, মা, আম্মু, আম্মা, কত রকম করে বলি না, আব্বু, আব্বা, বাবা, কত রকম করে বলি একই মানুষকে। তাহলে একই মানুষকে এই সম্পর্কটাকে আমরা বিভিন্ন নামে ডাকি, ওই নামগুলো ধরে ডাকলে কখনো ভোকেটিভস হবে না, কেমন? সো এই ছিল ভোকেটিভসের আলোচনা। এরপর আরেকজনের একটা কমেন্ট ছিল যে স্যার সরি থাকলে কি হবে, এবং আমি বলছিলাম যে আজকে ক্লাসে দেখব। একজন একটা সেন্টেন্স দিয়েছিল, কমেন্ট সম্ভবত মেসেঞ্জারে দিয়েছিল, ট্যাগ কোয়েশ্চেন্স, আজকে ক্লাসে দেখব। এবং গত ক্লাসের লাস্টে আমরা এটাই বলেছিলাম যে সময়ের জন্য আমরা গত ক্লাসটা যখন 1 ঘন্টা পার হয়ে যাচ্ছিল তখন বলছিলাম যে আজকে ক্লাসটা আর লম্বা করছি না, আমার দুইটা পয়েন্টস বাকি রয়ে গেছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর সেগুলি হচ্ছে সরি, আরটা হচ্ছে যদি সেন্টেন্সগুলো ট্যাগ কোয়েশ্চেন টাইপের হয় তখন কি হবে, বা সেন্টেন্সের যদি ট্যাগ কোয়েশ্চেন থাকে তখন কি হবে। সো আজকের ক্লাসটা আমরা শুরু করব সরি দিয়ে, এরপর আমরা চলে যাব ট্যাগ কোয়েশ্চেনে। ওকে, আচ্ছা, একটু আচ্ছা, ধরো একটা সেন্টেন্স এভাবে দিলাম, একটা প্যাসেজ দেখাচ্ছে, কেমন? মানে প্যাসেজ দেখাচ্ছে, আমি মূলত তোমাকে দেখাতে চাইছি সরিটাকে কীভাবে ইউজ করবা। হি স্যাড টু মি হ্যাভ ইউ ডান দিস,
হ্যাভ ইউ ডান দিস, আই সেড সরি, এবং এখানেই শেষ। এটা হতে পারে। ওকে, আবার এই লাইনটাই এইভাবেও হতে পারে, আই সেড সরি আই হ্যাভেন্ট, এভাবেও হতে পারে। ওকে, আমি তোমাকে দুইটাই দেখাচ্ছি। আমার দেখানোর বিষয় এটা না, হি সেড টু মি হ্যাভ ইউ ডান দিস, এটা আমার দেখানোর বিষয় না। আমার বিষয় হচ্ছে বাক্যে যদি সরি থাকে তখন তুমি কি করবা। এখন এই দুই সরির মধ্যে একটা পার্থক্য দেখো। এখানে শুধু সরি বলেছে, সরির সাথে আর কিছু অ্যাড করেনি। কিন্তু দ্বিতীয়টাতে দেখো সরি বলেছে, সরির সাথে আবার একটা অংশ অ্যাড করা আছে। ওকে, সো এক্ষেত্রে কি করা যাবে? আমি হি সেড টু মি এটা করছি না, আমি মুখে মুখে করলে আচ্ছা পড়ে দিই, তুমি তখন আবার হি আস্কড মি, অক্সিলারি আছে, তাহলে আমরা ইফ দিয়ে করবো বা ওয়েদার দিয়ে করবো। ইফ আই হ্যাড ডান দ্যাট, ইফ আই হ্যাড ডান দ্যাট। ওকে, এরপর আই, ওকে, এই আই দিয়ে অনেকগুলো উত্তর হতে পারে। আই একটা উত্তর হতে পারে এরকম, আই অ্যাপোলোজাইজড, APOLOGIZED। এখানে একটা জিনিস খেয়াল করবা, কখনো জেড দিয়ে করা যায়, আবার বানানটা কখনো APOLOGISED দিয়েও করা যায়, কখনো বানানটা এস দিয়েও করা যায়। এটা হচ্ছে আমেরিকানরা করে, আর এটা হচ্ছে ব্রিটিশরা করে। আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, এদের মধ্যে পার্থক্য আছে কোনো কোনো ক্ষেত্রে। যেমন কেউ বলে ফ্ল্যাট, FLAT ফ্ল্যাট, কেউ বলে অ্যাপার্টমেন্ট, কেউ বলে ব্রিঞ্জেল, কেউ বলে অ্যাগপ্ল্যান্ট, একই জিনিস ভিন্ন ভিন্ন নাম দেয়। সো এখানে তারা বানানটাকে আলাদা করে রেখেছে। অ্যাপোলোজাইজড জেড দিয়েও হতে পারে, এস দিয়েও হতে পারে, কেমন? আচ্ছা, এবার যদি তোমার প্রশ্নের মধ্যে কোনো ধরনের উল্লেখ না থাকে যে এটাকে আমেরিকান না এটাকে ব্রিটিশ, কোনো ধরনের যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমি বলবো তুমি এসটা ইউজ করো, কারণ আমরা ব্রিটিশ কারিকুলাম ফলো করি। আমাদের যে ইংলিশ কারিকুলামটা আছে এটা ব্রিটিশ কারিকুলাম, সো এস ইউজ করাটাই বেটার। তবে তুমি জ্যাট ইউজ করলেও যে কেটে দিবে আমার মনে হয় না। আচ্ছা, এটা গেল একটা। তাহলে আমি আনসারটা এরকম একটা দিতে পারি, আই অ্যাপোলোজাইজড, জাস্ট এটা দিয়ে শেষ হতে পারে। এই অংশটার কথা বলছি, আই অ্যাপোলোজাইজড। ওকে, আবার এটাকে এইভাবেও শেষ করতে পারো, আই রিপ্লাইড বা আনসার্ড দ্যাট I was sorry. I replied বা I answered that I was sorry. কারণ এই সরি বলতে আসলে আমি কি বুঝাবো, তুমি কি কাজটি করেছো? যখন বলছি দুঃখিত মানে কি? আমি দুঃখিত মানে হচ্ছে আই অ্যাম সরি। এবার আই অ্যাম সরিকে ইংলিশ করলে তখন কি হয়? আই ওয়াজ সরি। সো এই শুধু সরিটাকে তুমি এইভাবেও করতে পারো। এটা হচ্ছে সেকেন্ড, দুইভাবে করতে পারো, আরেকভাবে করতে পারো। এটা 3 নাম্বার, আই বেগড অ্যাপোলজি, এই জিনিসটাও করতে পারো। তাহলে এক সরিকে কতভাবে করা যায় দেখ। আই অ্যাপোলোজাইজড বানান যে কোনো একটা দিয়ে করতে পারো, শুধু সরি। আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ সরি করতে পারো, অথবা আই বেগড অ্যাপোলজি এটাও করতে পারো, কেমন? এই 3টা থেকে যে কোনো একটা দিয়ে করতে পারো। একটু দাঁড়া, আমার এটা এই কাজটা আটকে আছে অবশ্য, মানে সকাল থেকে ঝামেলাই, একটু মন ভালো করে যে পড়া নিব তা আমাদের বাদ দাও। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে শুধু সরিকে আমরা কী করতে পারি?
শুধু সরিকে তিনভাবে লেখা যায়, তিনভাবে। এখন তুমি যেরকম খুশি তুমি লেখো গিয়ে, এটা আমাকে আর জিজ্ঞেস করার দরকার নেই, তোমার যেটা খুশি তুমি সেটা লিখবা। আই অ্যাপোলোজাইজ, শুধু সরি থাকলে শুধু সরি, আই অ্যাপোলোজাইজড এভাবে লিখতে পারো, অথবা আই রিপ্লাইড দ্যাট, আবার আই আনসার দ্যাট, কারণ আগের লাইনে প্রশ্ন ছিল, অথবা তুমি আই টোল্ড ইউ করতে পারো, আই টোল্ড দ্যাট, যদি আগের লাইনে প্রশ্ন না থাকে। সেটা আমরা পরে এক সময় দেখবো, প্যাসেজ নেশনে গিয়ে দেখবো কখন টোল্ড দিয়ে করবো, কখন রিপ্লাইড বা আনসার দিয়ে করবো। আচ্ছা, সো যেটা বলছিলাম যে যেহেতু আগের লাইনে প্রশ্ন ছিল হ্যাভ ইউ ডান দিস, তাহলে এই লাইনে গিয়ে তুমি এভাবে করতে পারো, আই রিপ্লাইড দ্যাট বা আই আনসার দ্যাট, আই ওয়াজ সরি, এটা করতে পারো। অথবা তুমি এইভাবেও লিখতে পারো, আই ব্যাগড অ্যাপোলজি। ওকে, তাহলে এই এক সরিকে তিনভাবে একটু মাথায় রাখ, নাহলে আবার প্রশ্ন করবি আমাকে, স্যার কোনটা লিখবো, কোনটা কার জন্য। এই এক সরিকে তিনভাবে লেখা যায়, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। স্যার এগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড কোনটা, মানে কোনটা মোটামুটি মানসম্মত? এগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিম্নমানের হচ্ছে এটা, নিম্নমানের ব্যাগড অ্যাপোলজি। এই ব্যাগড শব্দটা নিয়ে একটু ঝামেলা আছে। ব্যাগ মানেই হচ্ছে ভিক্ষা চাওয়া, মানে চাওয়া আর কি, কোনো কিছু চাওয়া। যেমন আমরা অনেক সময় ওই অ্যাপ্লিকেশনও লিখি না, উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাগ টু স্টে দ্যাট, এই ব্যাগ বিইজি ওয়ার্ডটা একটু খারাপ, মানে নিজেকে কেমন ছোটো ছোটো মনে হয়। সো এই সবচেয়ে নিম্নমানের হচ্ছে এটা, আই ব্যাগড অ্যাপোলজি। সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, আই অ্যাপোলোজাইজড। ওকে, এবার তোমার যেটা ইচ্ছা, তুমি আই অ্যাপোলোজাইজড লিখতে পারো, রিপ্লাই দ্যাট আই ওয়াজ সরিও লিখতে পারো, আর ব্যাগড অ্যাপোলজি দিয়েও তুমি লিখতে পারো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিয়ে লিখবা। তাহলে আমি মুছে দিচ্ছি এটা, কেমন? এটা গেল শুধু সরি থাকলে। এবার যদি সরির সাথে অন্য কিছু যোগ করে দেয়, তখনও তুমি একই কাজ করবা। তখনই তুমি অন্য কাজ করবা। এই দ্বিতীয়টা, এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটাকে দেখছি। ভুলেও এটা করবা না, এটা করবা না, আমি যেটা দেখাচ্ছি এখন। আই অ্যাপোলোজাইজ দ্যাট আই হ্যাড নট, এই জিনিসটা করো না। কেন করো না? কারণ এখানে আই অ্যাপোলোজাইজড এনেছো সরির জন্য, আই হ্যাড নটটা এনেছো, মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন যোগ করেছো দ্যাট। এটা করবে না, কারণ এই সরি এবং আই হ্যাভেন্টের মাঝখানে কী আছে দেখো, একটা কমা দিয়ে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারো, এটাকে এইভাবে না লিখে, এই সেন্টেন্সটাকে এইভাবে না লিখে তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে এরকম, আই অ্যাপোলোজাইজড অ্যান্ড টোল্ড দ্যাট আই হ্যাড নট। তাহলে অ্যান্ড টোল্ড দ্যাট, এই যে সরি এটা একটা, আর আই হ্যাভ নট এটা একটা, এই দুইটাকে তুমি আলাদা আলাদা করে কি দিয়ে অ্যাড করছো? অ্যান্ড টোল্ড দ্যাট দিয়ে অ্যাড করছো। স্যার শুধু সরি থাকলে কি বলার দরকার আছে সরি দ্বারা কি বুঝিয়েছে? বা ধরেন স্যার এই লাইনটাকে, আই সেড সরি, এটাকে কি স্যার এভাবে লেখা যেত যে আই অ্যাপোলোজাইজ দ্যাট আই ওয়াজ সরি? না, লেখা যেত না। ওগুলো লেখা যায় ইয়েস বা নো এর ক্ষেত্রে। এখানে যেহেতু শুধু সরি বলেছে, তাই শুধু সরিটা পর্যন্তই তুমি থাকবা। সরির পর কি বুঝাচ্ছে সেটা তোমার লেখার দরকার নাই। তুমি এই লাইনটাকে, আই সেড সরি, এই লাইনটাকে এভাবে লিখতে পারবা না, আই অ্যাপোলোজাইজ দ্যাট বা আই অ্যাপোলোজাইজ বা আই ব্যাগড অ্যাপোলজি দ্যাট, এইভাবে এই দ্যাট দিয়ে কিছু বাড়াতে পারবা না। ওই আই অ্যাপোলোজাইজড করে দাও, আই ব্যাগড অ্যাপোলজি করে দাও, বা আই ব্যাগড অ্যাপোলজি, যে কোনো একটা করো। বাট সরির পর সরি দ্বারা কী বোঝাচ্ছে, you just can write it here because the speaker has completed his speech in this within this inverted comma. বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে সরির পর এই সরি দ্বারা কী বোঝাচ্ছে সেটা এক্সট্রা, ইউ ডোন্ট নিড টু রাইট। যদি এক্সট্রা কিছু থাকে তখন সেই এক্সট্রা পার্টটা বসাচ্ছ। যেমন এখানে সরির পর আই হ্যাভেন্ট আছে, তাই আমরা অ্যাপোলোজাইজডের পর আই হ্যাড নটটা বসিয়েছি। হ্যাঁ, ইয়েস বা নো থাকলে তখন ওর ঝামেলাটা আসে যে কখন ইয়েস বা নো দ্বারা কী বোঝাচ্ছে সেটা লিখতে হয় না, সেটা আমরা পরে দেখব। আপাতত সরির বিষয়টা ক্লিয়ার হলো কি না দেখ। ওকে, তাহলে কীরকম পেতে পারি আমরা? বক্তার বক্তব্য শুধু সরি দিয়ে শেষ দেখতে পাই, শুধু সরি দিয়ে শেষ করেছে, এরপর সে হয়তো অন্য কিছু বলছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শুধু সরি দিয়ে যদি শেষ করে তাহলে সেটার জন্য শুধু অ্যাপোলোজাইজড আনবা। এখন যদি এই ফুল স্টপের পর এখানে আরেকটা লাইন শুরু করে,
I said sorry, full stop. I haven't seen it. I haven't seen it. তখন তুমি করতে পারো I apologized and told that I had not. কিন্তু সরির পর যদি এই বক্তার আর কোনো বক্তব্য না থাকে, ইনভার্টেড কমা শেষ, এরপর আবার হি দিয়ে শুরু হয়ে গেল, হি সেড দ্যাট দিয়ে শুরু হয়ে গেল, তাহলে শুধু এই সরির জন্য তুমি কি আনবা? I apologized, I replied that I was sorry, অথবা I begged apology, তিনটা থেকে যে কোনো একটা করবা, সরির পর আর কিছু বসাতে পারবা না। ওকে, কিন্তু যদি এরকম থাকে সরির পর কমা দিয়ে কিংবা সরির পর ফুল স্টপ দিয়ে লাইনটাকে বাড়ায় বা আরেকটা লাইন যুক্ত করে, তখন তুমি এখানে আসো I apologized and told that I had not। এখানে কিন্তু এটা করা যাবে না, I apologize that করা যাবে না। কেমন? এই জিনিসটা পুরোপুরি ভুল, কারণ এখানে কমা দিয়ে আমরা দুইটাকে আলাদা করে দিয়েছি। কমা থাক বা ফুল স্টপ থাক, দুইটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এটা চাইলে অ্যাপোলোজাইজ ওই আমেরিকান স্পেলিংটা দিয়েও করতে পারো, এটা চাইলে ব্যাকড অ্যাপোলজি দিয়েও করতে পারো, এটা চাইলে রিপ্লাইড দিয়েও করতে পারো। যেমন বলতে পারো যে আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ সরি অ্যান্ড টোল্ড দ্যাট আই হ্যাড নট, হতে পারে আই ব্যাকড অ্যাপোলজি অ্যান্ড টোল্ড দ্যাট আই হ্যাড নট, হতে পারে। ঠিক আছে, এই গেল সরি নিয়ে যত কথাবার্তা। এছাড়া সরির আর কোনো ডিসকাশন হয় না। ডান। স্যার, কিছু প্রশ্ন কমেন্ট বক্সে আসে যেগুলো ক্লাস মনোযোগের সাথে না দেখার ফলে হচ্ছে, সো তুমি দরকার হলে এই ভিডিওগুলো, আমি বারবার বলি যে ভিডিওগুলোকে আমি কখনো 1 ঘন্টার উপর যেতে দিই না, 1 ঘন্টা বা 1 ঘন্টা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট থাকে, কেমন, কখনোই বেশি হয় না, যাতে তুমি কমপক্ষে দুইবার তুমি দেখতে পারো। তোমার নেটওয়ার্কের প্রবলেম থাকবে, যে প্রবলেম থাকবে, কমপক্ষে যেন 2বার তুমি দেখতে পারো, সে ব্যবস্থা আমি করে রাখি, কারণ আমি ভিডিও ডিলিট করি রাতের 1টায়। সো তুমি যদি মনে হয় তুমি প্রথমবার ভিডিও দেখার সময় তোমার যা যা প্রশ্ন জাগবে সাথে সাথে লিখে ফেলবা। হ্যাঁ, এই প্রশ্নটা দেখেছি, সরি নিয়ে আমার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা লিখে ফেললাম। দরকার হলে সরির অংশটা আবার দেখো, একবার শেষ করার পর সরির অংশটা আবার দেখো যে স্যার আসলে এক্সপ্লেন করেছি কি না। অ্যান্ড স্যার যদি এক্সপ্লেন না করি, আমি যদি এক্সপ্লেন না করি, তখন তুমি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো। কিন্তু আমি যেটা অলরেডি এক্সপ্লেন করেছি সেটা যদি তুমি আমাকে আবার জিজ্ঞেস করো, বাবা কেমন লাগে জিনিসটা। আচ্ছা, তো সেটা একটু দেখবে, কেমন। এবার ট্যাগ কোয়েশ্চেন যুক্ত সেন্টেন্সগুলো কীভাবে করবো। ট্যাগ কোয়েশ্চেন যুক্ত সেন্টেন্স, দুটো সেন্টেন্স দিচ্ছি, দেখ। He said to me, you, একটু ছোট করে লিখি, কেমন, কারণ আমাকে পুরো লাইনটা একসাথে রাখতে পারলে ভালো হবে। He said to me, you are going, aren't you? You are going, aren't you? এটা একটা। আরেকটা হচ্ছে হি সেড টু, না এটা একটু নিচে লিখি, কেমন, কারণ আমাকে ওই লাইনটা একটু বড় করে দেখাতে হবে। You aren't going, are you? সো আমি তোমাকে একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ দিয়ে দেখাচ্ছি, কেমন। আর তুমি জানো যে এখানে অ্যাফার্মেটিভ বলে এটা নেগেটিভ আসছে, তুমি জানো এটা নেগেটিভ বলে এখানে অ্যাফার্মেটিভ আসছে, ক্লাস 9-10 ট্যাগ কোয়েশ্চেন ছিল, সো তুমি জানো। ওকে, আচ্ছা, এবার এগুলো কীভাবে করবা। হি আস্কড মি, এটা তো হি আস্কড মি বসাই দিবা। ওকে, এবার এই অংশটুকু অ্যাফার্মেটিভ হোক, কিংবা নেগেটিভ হোক, ট্যাগের অংশটা না, এই ইউ আর গোয়িং, ইউ আরন্ট গোয়িং, এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, যেটাই থাক না কেন তুমি অ্যাফার্মেটিভ ধরে এগোবা। তাহলে হি আস্কড মি ইফ ইউ আর গোয়িং, ইফ আই ওয়াজ গোয়িং, এটাও সেরকম, ইফ
আই ওয়াজ গোয়িং, দুইটাই অ্যাফার্মেটিভ ধরে এগোলাম। এরপর লাইন এই ট্যাগ কোয়েশ্চেনের জন্য, অ্যান্ড অ্যাজিউমড, আচ্ছা এটা একটু টানা করে না লিখে আলাদা আলাদা করে লিখি, কারণ ওয়ার্ডটা হয়তো অনেকের কাছে নতুন হতে পারে। ASSUMED, and assumed that, এখানেও সেম, and assumed that, এই and assume that এর পর এবার আসো, এবার তুমি দেখো ওটা বাক্যটা আসলে কী বোঝাচ্ছে। যেমন ইউ আর গোয়িং, আর্ট ইউ, তুমি যাচ্ছ না, দ্যাট মিন্স ও মনে করছে যে আমি যাচ্ছি। অ্যান্ড অ্যাজিউম দ্যাট আই ওয়াজ, আর এখানে ইউ আর ইন গোয়িং, আর ইউ, তুমি যাচ্ছ না, তুমি বাক্যটা চেনো, তুমি যাচ্ছ না, তুমি যাচ্ছ না, তাহলে ও প্রথমে একটা ধারণাই করে নিয়েছে যে আমি যাচ্ছি না, তারপর জিজ্ঞেস করছে যাচ্ছি কি না। অ্যান্ড অ্যাজিউম দ্যাট আই ওয়াজ নট, খেয়াল কর জিনিসটা, অ্যান্ড অ্যাজিউম দ্যাট আই ওয়াজ নট, বুঝতে পারলি কিনা দেখ। তাহলে ফার্স্ট কথা হচ্ছে কি, যে আমার যখন ট্যাগ কোয়েশ্চেন থাকছে তখন ট্যাগের অংশটা না, মূল অংশটাকে আমি কি দিয়ে করব, অ্যাফার্মেটিভ ধরে করব। যেমন ইউ আর গোয়িং অ্যাফার্মেটিভ ছিল, ইফ আই ওয়াজ গোয়িং। ইউ আর নট গোয়িং সেটাকেও আমি অ্যাফার্মেটিভ ধরে করেছি, ইফ আই ওয়াজ গোয়িং, গেল। এরপর অ্যান্ড অ্যাজিউম দ্যাট বসে যাবে। বসার পর এবার তুমি করবা কি, এটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ বসাবা, এটা যদি নেগেটিভ থাকে তুমি নেগেটিভ বসাবা। ওকে, এই এক্সাম্পল দুইটা একটু দেখে নাও। এরপর আমি আবার আর দুটো এক্সাম্পল দিচ্ছি, কারণ অনেকের কাছে এগুলো একটু কঠিন হতে পারে। এই ট্যাগ কোয়েশ্চেন্সগুলো দেখলে এরকম অ্যাজিউম দ্যাট নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আর দুটো এক্সাম্পল দিই। ওকে, দরকার তুমি এটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো এই অবস্থায়। ওকে, এবার আরেকটা এক্সাম্পল দেখি। ধরো he said to me she sang beautifully, didn't she? আবার he said to me she didn't sing beautifully, did she? আচ্ছা, এবার খেয়াল কর, এটা এই অংশটুকু অ্যাফার্মেটিভ, আচ্ছা এদিকে নেগেটিভ, এদিকে অ্যাফার্মেটিভ। আমরা কি বলছিলাম, যাই থাক তুই অ্যাফার্মেটিভ ধরে এগোবি। ওকে, তাহলে ফার্স্টের লাইনটা কীরকম হচ্ছে, হি আস্কড মি ইফ শি, হি আস্কড মি ইফ শি। আচ্ছা, অ্যাফার্মেটিভ ধরে করতে বলছিলাম, এটা অ্যাফার্মেটিভ, শি স্যাং বিউটিফুলি। অ্যান্ড স্যাং পাস্ট টেন্স, যদি মূল ভার্ব পাস্ট টেন্সে থাকে আমরা কোথায় নিয়ে যাই, পাস্ট পার্টিসিপল। তাহলে হি আস্কড মি ইফ শি হ্যাড সাং, SUNG, সাং, ইফ শি হ্যাড সাং বিউটিফুলি, ওয়ার্ডটা বসে গেল, কেমন, আমি আর লিখলাম না। অ্যান্ড অ্যাজিউম দ্যাট, এতটুকু পর্যন্ত রাখ। এবার এখানে হি আস্কড মি আমরা একই রকম করে করবো, যদিও এটা নেগেটিভ আছে আমরা এটাকে অ্যাফার্মেটিভ ধরেই করব। তাহলে এই নেগেটিভটা বাদ দিয়ে শি
স্যাং হয়ে যাবে বিউটিফুলি, তখন কী হবে, হি আস্কড মি ইফ শি স্যাং বিউটিফুলি and assumed that আচ্ছা এবার she sang beautifully didn't she, সে সুন্দর করেই গান করেনি? তাহলে ওর ধারণাটা কি, গানটা কি সুন্দর করে করেছে নাকি করে নাই? ওর ধারণা হচ্ছে গানটা সুন্দরভাবে করেছে, কিন্তু আমার কাছ থেকে জানতে চাইছে। ডিডেন্ট শি মানে হচ্ছে আমার কাছ থেকে জানতে চাইছে। তাহলে সে কি অ্যাজিউম করছে? সে অ্যাজিউম করছে যে গানটা সুন্দর করে গাওয়া হয়েছে। তাহলে হি আস্কড মি ইফ শি হ্যাড সাং বিউটিফুলি অ্যান্ড অ্যাজিউম দ্যাট শি হ্যাড। শি হ্যাড কেন? কারণ এই হ্যাড সাং থেকে আমি শুধু মূল ভার্বটাকে তুলে রেখেছি। শি হ্যাড সাং লিখতে পারবো অ্যান্ড অ্যাজিউম দ্যাট শি হ্যাড সাং, অথবা অ্যান্ড অ্যাজিউম দ্যাট শি হ্যাড পর্যন্ত লেখাটাই বেটার। ওকে, আচ্ছা এবার এখানটাতে হি আস্কড মি, এই প্রশ্নটা দেখ, শি ডিডন্ট সিং বিউটিফুলি, সে সুন্দর করে গান করে নাই, ডিড শি? তাহলে আমি যখন তোমাকে বলছি হ্যাঁ ও খুব সুন্দর করে গান করে নাই, করছিল কি? তাহলে আমার ধারণাটা কি? ও খুব সুন্দর করে গান করে নাই, করছিল কি? তোমাকে জিজ্ঞেস করলাম। সে সুন্দরভাবে গান করে নাই, করছিল কি? দ্যাট মিনস আমার ধারণা হচ্ছে সে সুন্দর করে গান করে নাই, আমার ধারণা, আমি তোমার থেকে জানতে চাইছি। তাহলে আমি কি অ্যাজিউম করছি? আমি অ্যাজিউম করছি অ্যান্ড অ্যাজিউম দ্যাট শি হ্যাড নট। এই হচ্ছে অবস্থা। পাস্ট টেন্স ছিল তাই পাস্ট পারফেক্টে গেছে, শি হ্যাড নট সাং। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল তোমার ট্যাগ কোয়েশ্চেনের অবস্থা। এখন তুমি যদি অন্য কোনোভাবে করো এটা তোমার রিস্ক, এইটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এটা তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি কি অন্য কোনোভাবে যাচ্ছ কি না। কারণ এই দুইটা ছাড়া, মানে এই অ্যাজিউমটা ছাড়া, হ্যাঁ অনেক সময় হয় কি জানো, ওই বিভিন্ন গাইড বইগুলোতে বা বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন রকমের আনসার দেয়। আর ন্যারেশন জিনিসটা আসলে অনেকভাবে বিশ্লেষণ করা যায়, তবে ওই বিভিন্ন রকমের এক্সপ্লেনেশনের দিকে না গিয়ে একটা এক্সপ্লেনেশনের দিকে যাও, যে হ্যাঁ একটা ব্যাখ্যা, যে এটা এরকম করেই আনসার করতে হয়, ওই একটা আনসারেই চলে যাও। সো আমরা যেটা করছি সেটা কি, যে প্রথমে ওই ট্যাগযুক্ত অংশটা না অন্য অংশটাতে, মেইন ক্লজটাকে আমরা কি করব, আমরা অ্যাফার্মেটিভ ধরে করে ফেলবো। মেইন ক্লজটাকে অ্যাফার্মেটিভ ধরে ইনডাইরেক্ট করব, সাথে অ্যান্ড অ্যাজিউম দ্যাট দিয়ে করব। এবার যদি মেইন ক্লজটা অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ, যদি মেইন ক্লজটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভ। এটাই, ট্যাগের উপর কোনো কিছু ডিপেন্ড করবে না। ওকে, গেল, মুছে ফেলি ট্যাগ কোয়েশ্চেন। তাহলে এইগুলো ছিল আমার ট্যাগ কোয়েশ্চেনের অংশ, এবং এর সাথে সাথে আমরা মোটামুটি শেষ করেছি আমার ইনভার্টেড কমার ভেতর কী থাকলে কি হবে। এবার আরও কিছু জিনিস থেকে যাবে, যেমন ওদিন কাকে জানি বলছিলাম যে একটা প্যাসেজ আছে, তোমাদের একটা প্যাসেজ আছে যেখানে তোমরা হয়তো ক্লাস 9-10-এ করছিলা যে টু রেটস অ্যান্ড আ মাঙ্কি, মানে দুইটা ইঁদুর একটা বানরকে দিয়েছিল রুটি ভাগ করতে, এবং বানরটা রুটিটা পুরোটা খেয়ে ফেলে, এবং সেখানে ফার্স্ট লাইনটাই ছিল এরকম, তোমাদের যদি মনে থাকে, স্টপ শাউটেড দ্য টু রেটস, ইউ আর ইটিং অল আওয়ার ব্রেডস, এরকম করেছিল। তাহলে এই যে শাউটেড শব্দটা ইউজ করলো, এই শাউটেডের জন্য কি ইউজ করা যাবে? কিংবা অনেক সময় আছে শি ক্রাইড গেইলি, ক্রাইড শব্দটার জন্য কি আসবে? ওকে, কিংবা গত ক্লাসে আমাকে একজন জিজ্ঞেস করছিল কমেন্ট বক্সে যে মার্টার্ড, MUTTERED, মার্টার্ড শব্দটা আছে, বিড়বিড় করে বলা, মার্টার্ড থাকলে কি হবে? এইগুলো আমরা যখন প্যাসেজ প্র্যাকটিস করব তখন ওয়ার্ডগুলো আসবে, যে এই বিভিন্ন ধরনের এক্সপ্রেশনগুলো তুমি কীভাবে ইউজ করবা। ওকে, সো এগুলো নিয়ে আমাকে জিজ্ঞেস করার কিছু নাই, আপাতত কিছু জিজ্ঞেস করবে না। যেমন তুমি আজকের ক্লাসের পর যদি কমেন্ট বক্সে তুমি কিছু জিজ্ঞেস করো, তাহলে অবশ্যই তুমি কী নিয়ে জিজ্ঞেস করবা? শুধু ট্যাগ কোয়েশ্চেন নিয়ে জিজ্ঞেস করবা, এবং এরপর আমি যে এক্সাম্পলসগুলো দেখাবো ওই এক্সাম্পলসগুলোর উপর, স্যার ওইটা থাকলে কি হবে, যেটা আমি এখনও পড়াইনি সেটা এখন জিজ্ঞেস করে দরকার নাই তো বাবা, আমি তোমাকে বুঝাতে পারবো না, কারণ ওই কমেন্ট বক্সে আমি কি লিখছি তুমি কি বুঝতেছো আল্লাহ জানে।
সো অনেক সময় এরকমও করতে হয় যে আমাকে আবার ফোন করে তাকে বুঝাতে হয় যে দেখ বাবা এটা এরকম না, এটা আসলে এরকম করে বুঝতে হবে, কেমন? সো সেই জন্য আমাকে আগে কমপ্লিট করতে দিও, পুরোটা কমপ্লিট করতে দিও, তখন তুমি যা খুশি নিয়ে প্রশ্ন করতে পারবা। স্যার ওইটা থাকলে কী হবে, সেটা থাকলে কী হবে। আপাতত তোমার কোয়েশ্চেন্সগুলো হবে আমার ক্লাস রিলেটেড। স্যারের ট্যাগ কোয়েশ্চেন দেখিয়েছে, ট্যাগ কোয়েশ্চেন যুক্ত সেন্টেন্সগুলোকে কীভাবে ইন্ডাইরেক্ট করতে হয় দেখিয়েছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন যুক্ত সেন্টেন্সের উপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা করব। কিংবা এখন তোমাদেরকে দেখাবো কীভাবে প্যাসেজ ন্যারেশনসগুলো হয়। প্যাসেজ ন্যারেশন মানে কি, আসলে কয়েকটা সেন্টেন্সকে তো যুক্ত করা থাকে, তাই তো? কয়েকটা একই বক্তার 2-3টা সেন্টেন্স থাকে। আমরা এতক্ষণ ধরে একই বক্তার একটা সেন্টেন্স দেখতাম, এখন একই বক্তার 2টা বা 3টা সেন্টেন্স দেখবো। সো ওইগুলোকে কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। সো ওইগুলোর উপর প্রশ্ন থাকলে করবা, কিন্তু বাকিগুলো যেগুলো আমি পড়াইনি এখনও ওরকম কিছু করো না। ওরকম প্রশ্ন যদি তোমার মনে জাগে লিখে রাখো, যেদিন বলবো যে ন্যারেশন শেষ, আজকে সব পড়ানো শেষ, এবার তোমার কি প্রশ্ন থাকবে তুমি যা খুশি প্রশ্ন করো, তখন তুমি যা খুশি প্রশ্ন আমাকে করো। কারণ কিছু জিনিস আসবে পরে, তুমি যদি ক্লাস 9-10-এ থাকতে তুমি যদি অনার্সের পড়ালেখা করে ফেলো তাহলে কি কিছু বুঝবা? এই জন্যে বলছে যে ন্যারেশনের আমরা এখনও ইনিশিয়াল লেভেলে আছি, মানে প্রাথমিক পর্যায়ে আছি। আজকে তো মাত্র সেন্টেন্সগুলো আমরা শেষ করলাম, এবার সেন্টেন্সের জয়নিংগুলো দেখবো আমরা, কেমন? এরপর ধীরে ধীরে এগোতে থাকবে। এখন এই অবস্থায় যদি তুমি একেবারে মানে যেগুলো খুব কমপ্লিকেটেড জটিল টাইপের সেন্টেন্সগুলো নিয়ে আসো, ঝামেলায় পড়ে যাবো। সো ডোন্ট আস্ক মি দোজ কোয়েশ্চেন্স, ওকে? আচ্ছা, এবার আয় প্যাসেজ। আমরা এটাকে দিচ্ছি প্যারা নাম্বার 1। প্যারা নাম্বার 1 এরকম প্রায় 9-10টার মতো প্যারা আমাদেরকে করতে হবে। প্যাসেজ ন্যারেশন বা সেন্টেন্সগুলোকে কীভাবে কানেক্ট করতে হয়, একই বক্তার 2-3টা বক্তব্য থাকলে সেগুলোকে কীভাবে কানেক্ট করতে হয় সেটা শেখার জন্য, ওকে? এগুলোর কিছু থাকবে যেগুলো তোমরা পারো, সবাই খুব ওস্তাদ ওই সেন্টেন্সগুলোতে, আবার কিছু থাকবে যেগুলো তুমি হয়তো কেউ আছো যারা হয়তো একটু জানো না। সো দেখো, he said to me, I went to your house, you were not there, I waited for you, I came back after waiting for 2 hours. আচ্ছা, তাহলে এখানে খেয়াল কর, হি সেড টু মি আই ওয়েন্ট টু ইওর হাউস, তোমার বাসায় গিয়েছিলাম, ইউ ওয়্যার নট দেয়ার, তুমি সেখানে ছিলে না, আই ওয়েটেড ফর ইউ, আচ্ছা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, ইউ আই কেম ব্যাক আফটার ওয়েটিং ফর 2 hours। এই লাইনটা অনেক লম্বা হয়ে যায়, কেমন? আমি এটাকে আরেকটু ছোট করে দিই, মানে তোমাকে বোঝানোটাই তো আমার মূল উদ্দেশ্য। এবার সেন্টেন্স যেরকমই দেখ না, ওকে? আই ওয়েটেড ফর ইউ, ইউ ডিড নট কাম। আমি সেন্টেন্সটাকে শর্টকাট করে দিলাম একটু, কেমন? আচ্ছা, এখানে দেখো এই যে 4টা বাক্য আছে, এই ইনভার্টেড কমা যে শুরু হলো শেষ হলো কোথায়? এইখানে। তাহলে আই ওয়েন্ট টু ইয়োর হাউস একটা বাক্য, ইউ ওয়্যার নট দেয়ার দ্বিতীয় বাক্য, আই ওয়েটেড ফর ইউ তৃতীয় বাক্য, ইউ ডিড নট কাম চতুর্থ বাক্য, ওকে? তাহলে 1 2 3 4। আমরা এতক্ষণ ধরে যা করে এসেছিলাম সেটা হচ্ছে কি, একজন বক্তার একটা সেন্টেন্স, সেটাকে কীভাবে করতে হয়। এখন আমরা দেখব যে একজন বক্তার একের অধিক সেন্টেন্স থাকলে সেগুলোকে কিভাবে কানেক্ট করতে হয়, একটু দেখা যাক, ওকে? সেক্ষেত্রে বড় জোর 5টা সেন্টেন্স থাকতে পারে বা 6টা বা 7টা সেন্টেন্স থাকতে পারে। এখন তোমাদের জন্য তো মনে হয় শর্ট সিলেবাসে ন্যারেশনের মার্কস 7, সো ন্যারেশনের 7টা সেন্টেন্সও থাকতে পারে, 5টা সেন্টেন্সও থাকতে পারে, এর বেশি কখন থাকবে না। আর একজন বক্তার 7টা বাক্য 7টা স্টেটমেন্টই একজন বক্তা, সেটা কখনো হয় না, সেখানে অন্য বক্তার কথা থাকে, ওকে? যাই হোক না হোক তুমি যা করবা সেটা দেখাচ্ছি।
তার আগে একটু খেয়াল করো এখানে যে 4টা স্টেটমেন্ট আছে 1 2 3 4 চারোটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ আমি প্যারা 1-এ তোমাকে দেখাচ্ছি সমজাতীয় বাক্যগুলোকে কিভাবে যুক্ত করতে হয়। সমজাতীয় সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। প্যারা 2-তে গিয়ে দেখাবো যদি দুইটা অসমজাতীয়, মানে একটা অ্যাসার্টিভ একটা ইন্টারোগেটিভ, কিংবা একটা ইন্টারোগেটিভ একটা এক্সক্লেমেটরি, এরকম ভিন্ন জাতীয় বাক্যগুলোকে কীভাবে অ্যাড করতে হয় প্যারা 2-তে দেখব। সো যখন তুমি সমজাতীয় বাক্যকে একসাথে করছো তখন প্রতি দুইটা বাক্যকে একসাথে করবা, 1 আর 2-কে একসাথে যোগ করবা, 3 আর 4-কে একসাথে যোগ করবা, 3 আর 4-কে। যেমন কীরকম হবে, এটার আনসার তখন এরকম হবে, হি সেড টুটা হয়ে গেল টোল্ড, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, এটা গেল একটা। আইটাকে হি গেল। ওয়েন্ট কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। তাহলে এবার কোথায় যাবে? পাস্ট পারফেক্ট। হি হ্যাড গন টু মাই হাউস, হি হ্যাড গন টু মাই হাউস অ্যান্ড, এই অ্যান্ড দ্বারা টুটাকে যুক্ত করো, অ্যান্ড আই, ইউ মানে তো আই, অ্যান্ড আই, ইউ ওয়াজ নট। আমরা কী শিখছিলাম? অ্যামিজার থাকলে ওয়াজওয়ের, ওয়াজওয়ের থাকলে হ্যাডবিন, অ্যামিজার থাকলে ওয়াজওয়ের, ওয়াজওয়ের থাকলে হ্যাডবিন। তাহলে এখানে কী আছে? ওয়ের, তাহলে হ্যাড বিন আসবে। এখন আই হ্যাড বিন নট। এবার লেখার পর ওয়াজওয়েরের জায়গায় তুমি কি বসালে? হ্যাড বিন, তারপর নট বসালে না? এটা গ্রামাটিক্যালি রং। যখন এরকম হ্যাড আর বিন একসাথে আসতেছে তুমি তখন নটটাকে অক্সিলারিটার মাঝখানে রাখো বা এই অক্সিলারিটার পরে রাখো। অর্থাৎ তুমি সেন্টেন্সটা কীভাবে লিখবা? অ্যান্ড I had not been there. তাহলে দুটো সেন্টেন্স যোগ হয়ে গেল। হি হ্যাড গন টু মাই হাউস অ্যান্ড আই হ্যাড নট বিন দেয়ার। 1 2 যুক্ত হয়ে গেল কি দিয়ে? অ্যান্ড দিয়ে। সমজাতীয় বাক্যগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হবে। আই ওয়েটেড ফর ইউ, এটাও তার বাক্য। তাহলে এই ধরনের তুমি যখন দুইটাকে যুক্ত করে ফেলবা, কখনো তিনটাকে যুক্ত করো না, কখনো তিনটাকে যুক্ত করো না। তুমি চাইলে অ্যান্ড দিয়ে বসে দিতে পারো। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু মাই হাউস অ্যান্ড আই হ্যাড নট বিন দেয়ার অ্যান্ড হি হ্যাড ওয়েটেড, এরকম অ্যান্ড দিয়েই যুক্ত করা যায়, কিন্তু এটা বিশ্রী হয়। তাই দুইটার বেশি সেন্টেন্সকে একসাথে যুক্ত করো না। ওকে, হি হ্যাড গন টু মাই হাউস অ্যান্ড আই হ্যাড নট বিন দেয়ার গেল। এরপর 3 নাম্বারটা নতুন করে শুরু করো। কীভাবে শুরু করব? হি ফার্দার told that, এইখানে তুমি ফার্দার দিতে পারো, তুমি অ্যাগেইন দিতে পারো। ওকে, তুমি তোমার ইচ্ছা মতো কিছু ওয়ার্ড বসতে পারো। হি ফার্দার টোল্ড দ্যাট, হি অ্যাগেইন টোল্ড দ্যাট, কেমন তোমার ইচ্ছা মতো। হি ফার্দার টোল্ড দ্যাট, অথবা হি অলসো টোল্ড দ্যাট, অলসো দিয়েও করতে পারো। হি অলসো টোল্ড দ্যাট, নতুন করে যুক্ত করা। ওকে, এবার এই হি ফার্দার টোল্ড দ্যাট বা হি অলসো টোল্ড দ্যাট যেটাই দাও, বা হি অ্যাগেইন টোল্ড দ্যাট, 3 আর 4-কে যোগ করবা। 3-তে কী আছে? টোল্ড দ্যাট হি হ্যাড ওয়েটেড, পাস্ট টেন্স না? পাস্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্টে চলে গেল। হি হ্যাড ওয়েটেড ফর মি অ্যান্ড, কারণ দুটো সমান। অ্যান্ড ইউ ডিড নট কাম অ্যান্ড আই হ্যাড নট কাম। ডিড নট কাম, হ্যাড নট কাম। তোমার মনে হতে পারে স্যার এখানে স্যার বাট দিই না। হি ফার্দার টোল্ড দ্যাট হি হ্যাড ওয়েটেড ফর মি বাট আই হ্যাড নট কাম। বাট দিও না, কারণ বাটের জন্য আলাদা একটা নিয়ম আছে। বাট যেখানে সেখানে বসানো যাবে না, বাটের জন্য আলাদা একটা নিয়ম আছে, সেটা আমরা একটু পরে দেখব, যদি আজকে সময় পাই দেখব। সো বাট বসাইও না যদি প্রশ্নে সেটা উল্লেখ না থাকে, অ্যান্ড দিয়ে করে দিচ্ছ। হি ফার্দার টোল্ড দ্যাট হি হ্যাড ওয়েটেড ফর মি অ্যান্ড আই হ্যাড নট কাম। তাহলে এই প্যারাটা থেকে আমরা কি শিখছি? এই প্যারাটা থেকে শিখছি যে যখনই একই বক্তার 2-এর অধিক সমজাতীয় স্টেটমেন্ট থাকবে, 2-এর অধিক সমজাতীয় স্টেটমেন্ট, সবগুলো অ্যাসার্টিভ, 2-এর অধিক সমজাতীয় স্টেটমেন্ট থাকবে, তখন আমরা সেগুলোকে স্টেটমেন্টগুলোকে অ্যান্ড দ্বারা যুক্ত করব। অ্যান্ড, এবং 2টা যুক্ত করার পর তৃতীয়টার জন্য নতুন কিছু দিয়ে শুরু করব।
হি ফার্দার টোল্ড, হি অলসো টোল্ড, হি আগেইন টোল্ড, কেমন এরকম কিছু একটা দিয়ে শুরু করব এবং 3 আর 4কে একসাথে করব। স্যার যদি 5টা থাকে তাহলে 3 আর 4 শেষ, এবার 5 নাম্বার আবার করবা, যেমন এটা ফার্দার দিয়ে করছি তো তুমি এখানে আবার অলসো দিয়ে করো, হি অলসো টোল্ড দ্যাট দিয়ে 5 নাম্বার বাক্যটাকে বসিয়ে দাও। ঠিক আছে, এই গেল সমজাতীয় বাক্যগুলোকে কিভাবে যুক্ত করছো, সমজাতীয়। এরপর প্যারা নাম্বার 2তে যাচ্ছি। সো তুমি আমাকে প্রশ্ন যদি করো, কোনো প্রশ্ন যদি করো, তুমি আমাকে জিজ্ঞেস করবা স্যার সমজাতীয় বাক্যগুলোর মধ্যে আমরা, মানে যদি তোমার কোনো প্রশ্ন থাকে সমজাতীয় বাক্যগুলোকে যুক্ত করার ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে কিনা সেটা থাকলে করবা। ওকে, এখন সেটা কিছু ব্যাপার আছে যেগুলো আমি আলোচনা করছি না এখন, সেগুলো আবার প্যারা 3, প্যারা 4, প্যারা 5-এ আসবে। যেমন ইয়েস থাকলে কী হবে, যেমন নো থাকলে কী হবে, যেমন ওকে থাকলে কী হবে, যেমন অফকোর্স থাকলে কি হবে, যেমন তোমার নাও থাকলে কীরকম হবে, নাও বাক্যে শুরুতে বা শেষে নাও থাকলে কি হবে, যেমন অ্যাকচুয়ালি থাকলে কি হবে। সো এগুলো আসবে, এগুলো ধাপে ধাপে আসবে, এগুলো আমার মাথায় আছে। আমি তোমাকে একসাথে সবগুলো খাওয়াতে চাইছি না, আমি চাই তুমি স্টেপ বাই স্টেপ যাও, কিন্তু তোমার আইডিয়া বা কনসেপ্টটা ক্লিয়ার করে যাও। এগুলো সব আমি দেখাবো, বার্ড থাকলে কি আসবে, কেমন। সো এগুলো একটা পর একটা আসবে, উই উইল সি। এবার চল প্যারা নাম্বার 2। প্যারা নাম্বার 2তে আমরা দেখব যদি অসম জাতীয়, অসম মানে কি, এখানে তো 4টা আমি অ্যাসার্টিভ পেয়েছি, এবার 4টা অ্যাসার্টিভ না, এবার ভিন্ন ভিন্ন হবে। প্যারা 2 আমরা মোটামুটি ন্যারেশন নিয়ে অলমোস্ট একটা থিসিস করে ফেলবো, তুমি দেখবা এই যে ছোটো ছোটো প্যারাগুলো করছো না, এই প্যারাগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখন 9-10-এ আমরা আসলে কি করেছিলাম, 9-10 আমরা কীভাবে করেছিলাম সেটা একটা প্রশ্ন থেকে যায়, কারণ কাউকে যদি তুমি ওই ডিটেল সেন্টেন্সগুলো না করিয়ে, আমরা এতদিন ধরে যে আলাদা আলাদা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো না করিয়ে সরাসরি যদি কাউকে প্যাসেজে নিয়ে আসো, তাহলে সে আটকাবে, তার কাছে ন্যারেশন ভীষণ কঠিন হয়ে যাবে। এখন সে বুঝতে পারবে না আই ওয়েন্ট টু ইয়োর হাউস, এটা কেন হি হ্যাড গন টু মাই হাউস হয়ে গেছে, সে বুঝতেই পারবে না। সো শুরুটা করতে হয় ওই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে। আবার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে যদি কাউকে তুমি দুম করে প্যাসেজে ফেলে দাও যে হ্যাঁ এই প্যাসেজটা করো, তখন সেও দেখবে আটকাচ্ছে। কেন আটকাচ্ছে? কারণ সে তো জানে না সেন্টেন্সগুলোকে কীভাবে কানেক্ট করতে হয়। সো এগুলো স্টেপ বাই স্টেপ যেতে হয়, অ্যান্ড উই আর ডুইং দ্যাট। He said to me, I went to your house, full stop. Where did you go? আমার কথা শেষ। I said, why did you go? I went to the station. এবার খেয়াল করো, he said to me, fine, I went to your house, okay, where did you go? তাহলে আমি দুইটা কথা বলছি, সে দুইটা কথা বলছে, আমি তোমার বাসায় গিয়েছিলাম, তুমি কোথায় গিয়েছিলে, একটা অ্যাসার্টিভ একটা ইন্টারোগেটিভ। এবার আমি কি বলছি দেখ, I said why did you go, I went to the station। এবার আমিও একটা প্রশ্ন করলাম, একটা অ্যাসার্টিভ দিলাম। এটার কারণটা এরকম, তোমাকে দেখানোর জন্য যে অ্যাসার্টিভের পরে ইন্টারোগেটিভ থাকলে কীভাবে যুক্ত করবা, কিংবা ইন্টারোগেটিভের পর অ্যাসার্টিভ থাকলে কীভাবে যুক্ত করবা। এগুলো তো একই বক্তার বক্তব্য, 1, 2 একই বক্তার বক্তব্য, 1, 2 এগুলো একই বক্তার বক্তব্য। তাহলে আমরা 1, 2কে একসাথে করবো, তাই তো। এখন এই 1, 2গুলোকে যদি সমূহ হতো, যদি দুটোই অ্যাসার্টিভ হতো তাহলে অ্যান্ড দিয়ে করতে হতো, যদি দুটো ইন্টারোগেটিভ হতো অ্যান্ড দিয়ে করে দিতে পারতাম, ওকে। কিন্তু যেহেতু দুইটা একই নয়, সেক্ষেত্রে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জটা দেখানোর জন্য এরকম ভিন্নটা আনা। তাহলে আনসারটা কীরকম হবে, ফার্স্ট যেটা থাকবে সেটা বসবে, হি টোল্ড মি দ্যাট, আইটা কি হয়ে গেল, হি, ওয়েনটা কি হয়ে যাবে, হ্যাড,
হি হ্যাড গন টু মাই হাউস, হি হ্যাড গন টু মাই হাউস। এরপর আমরা সমজাতীয় হলে কি আনতাম? অ্যান্ড। এবারও সমজাতীয়ের জন্য অ্যান্ড আনবো। অ্যান্ড আনার সাথে সাথে দ্বিতীয় বাক্যটা যে টাইপের বাক্য, এটা ইন্টারোগেটিভ না? ইন্টারোগেটিভের জন্য আমরা কি আনতাম? আক্সড। তাহলে ওই আক্সডটা বসাও, অ্যান্ড আক্সড। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু মাই হাউস। টোল কেন দিয়েছে? কারণ প্রথমটা অ্যাসার্টিভ। এবার আমরা দ্বিতীয়টাকে যুক্ত করতে যাচ্ছি, তাই কি বসালাম? অ্যান্ড আক্সড। এবার তুমি অবজেক্ট বা লিসেনার বসাতেও পারো, না বসাতে পারো। অ্যান্ড আক্সড মি বসাতে পারো, না বসাতে পারো। অ্যান্ড আক্সড ওয়্যার আমরা বলেছি ডু ডিড ডাজ থাকলে উঠে যাবে, ইউ মানি আমি, ওয়্যার আই। ডিড থাকলে মূল ভার্বের পাস্ট পারফেক্ট, ডু বা ডাজ থাকলে মূল ভার্বের পাস্ট। এখানে যদি ডু বা ডাজ থাকতো আমরা মূল ভার্বের পাস্ট টেন্স বসাতাম, মানে ওয়েন্ট বসাতাম। কিন্তু যেহেতু ডিড আছে তাহলে মূল ভার্বের পাস্ট পারফেক্ট বসাবো, মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল। তাহলে ওয়্যার আই হ্যাড, বুঝতে পারলি কিনা দেখ বাবা। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু মাই হাউস অ্যান্ড আস্কড ওয়্যার আই হ্যাড গন। তাহলে এখানে তোমার দেখার বিষয় কোনটা? এখানে দেখার বিষয় যে যখন আমরা দুটা বাক্যকে একসাথে যুক্ত করব, বিশেষ করে ভিন্ন জাতীয় বাক্যকে আমরা একসাথে যুক্ত করব, তখন প্রথম বাক্যটা তো বসাবই, সাথে দ্বিতীয় বাক্যটা বসানোর আগে অ্যান্ড দিয়ে দ্বিতীয় বাক্যটা যেই টাইপের তার রিপোর্টিং ভার্বটা বসাবো। যেমন এটা ইন্টারোগেটিভ, তাই আমি এখানে আস্কড বসালাম। যদি দ্বিতীয় বাক্যটা অপটেটিভ হতো, তাহলে আমরা এখানে হয়তো উইশড বা প্রেগ বসাতাম। যদি এটা এক্সক্লেমেটরি হতো আমরা এক্সক্লেমড উইথ সরো, জয় এগুলো বসাতাম, তারপর বাকি অংশটা দিতাম। ডান। এবার আই সেড ওয়াই ডিড ইউ গো, তাহলে আমি জিজ্ঞেস করলাম। আই আস্কড হিম, দিতেও পারো না দিতে পারো, তোমার ইচ্ছা। আই আস্কড why did you go, and did তো চলে যাবে, why he had gone। হ্যাঁ, গো কখনো কখনো কাম হয়, সেটা আমরা পরে দেখব। আপাতত তোমাকে শুধু আমি সেন্টেন্স যুক্ত করাটা শেখাচ্ছি, সো ওখানেই থাকো। and I asked why he had gone and told that। স্যার অ্যান্ড টোল্ড দ্যাট কেন আনলেন? কারণ দেখো দ্বিতীয় বাক্যটা আইসেটের প্রথম বাক্যটা ইন্টারোগেটিভ, কিন্তু দ্বিতীয় বাক্যটা কি? অ্যাসার্টিভ না? এই দ্বিতীয় বাক্যটা অ্যাসার্টিভ হওয়ার কারণে এখানে কি আসলো? টোল্ড। যেমন এই দ্বিতীয় বাক্যটা ইন্টারোগেটিভ হওয়ার কারণে এখানে অ্যান্ড আস্কড আসছিল, তাই এখানে দ্বিতীয় বাক্যটা অ্যাসার্টিভ হওয়ার কারণে অ্যান্ড টোল্ড আসলো। অ্যান্ড টোল্ড দ্যাট, বাকিটা বসবে। অ্যান্ড টোল্ড দ্যাট আই had gone to the station। তাহলে ভিন্ন জাতীয় বাক্যগুলোকে যুক্ত করা শিখলাম কিনা দেখ। প্রথম বাক্যটা বসে যাবে, আর তারপর একটা অ্যান্ড আনবো। অ্যান্ড আনার পর দ্বিতীয় বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে অ্যান্ড আস্ক দিয়ে করব। দ্বিতীয় বাক্যটা যদি, মানে একই বক্তার দ্বিতীয় বাক্যটা যদি এক্সক্লেমেটরি হয় অ্যান্ড এক্সক্লেমড দিয়ে বসবে। যদি অপটেটিভ হয় তাহলে অ্যান্ড উইশ বা প্রেড দিয়ে বসবে। ইম্পারেটিভ হলে টোল, অর্ডার, রিকোয়েস্ট যা হয় তা দিয়ে বসবে। এখন প্রশ্ন হচ্ছে, এরকম দুইটা বাক্যকে যুক্ত করা তুমি শিখেছো কি না? হ্যাঁ, প্রশ্ন আসবে। তো এরকম অনেক সময় প্রশ্ন আমরা পুরো প্রশ্ন করি না। হি সেড আমরা এরকম করে দিয়ে এরকম প্রশ্ন করি, হি সেড ওয়াই বা আই সেড ওয়াই, এরকম শুধু প্রশ্ন করছি, শুধু ওয়াই লিখেছি। এবার ওয়াই এর আগে পরে কিছু নাই। অ্যান্ড ওয়াই এরকম সিঙ্গেল কোয়েশ্চেন করলে কি করতে হবে? দ্যাট উইল বি শোন, দেখানো হবে। ওকে, আমি তোমাকে বলে রাখছি, কারণ তুমি আমাকে দুম করে প্রশ্ন করে বুঝতে পারো কমেন্ট বক্সে, স্যার ওইরকম ওয়াই একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে কী হবে সেটা দেখানো হবে। এখন দেখাচ্ছি না, কারণ এখন তোমাকে আমি মাত্র হাত ধরে ধরে হাঁটতে শেখাচ্ছি। ওকে, হাঁটতে শেখাচ্ছি। এখন যদি তোমাকে বলি যে তুমি
সিঁড়ি বেয়ে বেয়ে ওঠো তাহলে তুমি কষ্ট হবে। সো একটু ধাপে ধাপে যায়। আমি আগে তোমাকে দেখাই ফুল কোয়েশ্চেন, মানে পুরো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীভাবে করছো, তুমি কীভাবে অ্যাড করছো, তারপর পরে দেখাবো কীভাবে সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে এই সিঙ্গেল ওয়ার্ডটাকে তুমি কীভাবে, বা অনেক সময় দেখবে যে স্টেটমেন্টও হাউ মাচ মানি ইউ ওয়ান্ট, হাউ মাচ মানি ইউ ওয়ান্ট, একটা প্রশ্ন করেছে কত টাকা তোমার দরকার, 50, শুধু হি সেড 50, তাহলে তুমি কি লিখবা হি আনসার দ্যাট 50? না, তাহলে ওখানে যে কী করতে হয় দেখানো হবে। সো অনেক কিছুই বাকি আছে এখনও দেখানোর, আমরা শুধুমাত্র হাঁটা শুরু করছি। তাহলে এটা গেল, এটা গেল, ওকে, পারবো আশা করছি। দুইটা সমজাতীয় বাক্যকে কীভাবে যোগ করতে হয়, ওকে। আচ্ছা, এবার প্যারা নাম্বার 3, প্যারা নাম্বার 3, Para 3. He said to me, I went to your house, but you were not there. I said, but why did you go? আচ্ছা, এই প্যাসেজটাতে আমি তোমাকে দেখাতে চাইছি যদি বাক্যের মধ্যে বাট থাকে, বাট, সেক্ষেত্রে বাটের ব্যবহারটা কীরকম হবে, বাটের ব্যবহারটা কীরকম হবে। এখানে একটা জিনিস খেয়াল করবে একটু, হি সেড টু মি, ঠিক আছে, আই ওয়েন্ট টু ইয়োর হাউস, আই ওয়েন্ট টু ইয়োর হাউস, একটা বাক্য, বাট ইউ ওয়্যার নট দেয়ার, কিন্তু তুমি সেখানে নাই, এবং এই ইনভার্টেড কমা শুরু, এই ইনভার্টেড কমা শেষ। তাহলে এখানে যে বাটটা ইউজ করা হয়েছে সেটা একই বক্তার দুইটা বক্তব্যের মাঝখানে আছে বাট। এবার তৃতীয়টা, আই সেড বাট ওয়াই ডিড ইউ গো, এখানে আই কথা শুরু করেছে এবং শুরুটাই কি দিয়ে করেছে, বাট দিয়ে। তাহলে বাটের অবস্থান নিয়ে একটু ঝামেলা আছে। কখনো দেখবা বাট একই বক্তার বক্তব্যের মাঝখানে আছে, একই বক্তা দুই তিনটা স্টেটমেন্ট দিচ্ছে, দুই তিনটা বাক্য বলছে, সেন্টেন্স বলছে, তার কোনো একটা শুরুতে বাট আছে, ঠিক আছে। যেমন এটাতে এই হি সেড টু মি, সে দুইটা কথা বলছে, আই ওয়েন্ট টু ইয়োর হাউস, ইউ ওয়্যার নট দেয়ার, তার মধ্যে একটা শুরুতে কি আছে, বাট। আবার কখনো এরকম হবে যে বক্তা কথা শুরুটাই করছে কি দিয়ে, বাট দিয়ে, যেমন আই সেড, শুরুটা করলাম কি, বাট দিয়ে, এরপর আমি কি বলছি না বলছি সেটা ব্যাপার না, কিন্তু আমি শুরুটাই কি দিয়ে করেছি, বাট দিয়ে করেছি। বুঝতে পেরেছো, ঝামেলা শেষ। আচ্ছা, এবার যদি একই বক্তার বক্তব্যে বাট থাকে, তাহলে ফার্স্ট সেন্টেন্সটা, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু মাই হাউস। আচ্ছা, আমরা এটা ইউ ওয়্যার নট দেয়ার, এটাও অ্যাসার্টিভ না, ওয়ান আর টু দুইটাই তো অ্যাসার্টিভ, আমরা কি দিয়ে যোগ করতাম, অ্যান্ড দিয়ে, অ্যান্ড একটা কনজাংশন, বাটও একটা কনজাংশন, তাহলে এখন আর অ্যান্ড আনার দরকার নাই, সরাসরি বাটটা বসাই দাও, বাট, এই বাটটাই সরাসরি বসে গেল। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু মাই হাউস বাট আই হ্যাড নট বিন দেয়ার। তাহলে যদি একই বক্তার একের অধিক সেন্টেন্সের মধ্যে কোনো একটাতে বাট থাকলে সেই বাট বসে যাবে। আই ওয়েন্ট, ইউ ওয়্যার, দুইটাই কে বলেছে, হি, এবং এই দুইটা বাক্যের একটার মধ্যে কি আছে, বাট, তাই বাটটা বসে গেল। কিন্তু এখানে দেখ, আই সেড বাট, এখানে আমি কিন্তু কথাটা শুরুই করেছি কি দিয়ে, বাট দিয়ে। এই বাটের জন্য আলাদা একটা ফ্রেজ আনতে হয়, ইন কন্ট্রাস্ট কমা, এবং এই ইন কন্ট্রাস্ট এই ফ্রেজটা আনবা কার জন্য, শুধুমাত্র বাট যদি বাক্যের শুরুতে থাকে এবং কোনো বক্তার বক্তব্যের শুরুতে থাকে।
তুমি একটু কনফিউশনটা দূর করো। এখানেও বাক্যের শুরুতে বাট ইউ আর নট দেয়ার, এখানেও বাক্যের শুরুতে বাট ওয়াই ডিড ইউ গো, এখানেও বাক্যের শুরুতে বাট, কিন্তু পার্থক্য আছে। এই বাটটা আসলে ওয়ান আর টু একই বক্তা একটা দুইটা তিনটা চারটা সেন্টেন্স যদি বলে, সেগুলোর কোনো একটা শুরুতে প্রথমটা ছাড়া সেগুলোর কোনো একটা শুরুতে বাট থাকলে বাট বসে যাবে। এই আই ওয়েন্ট ইউ ওয়েন্ট দুইটাই হি বলেছে, দুটা বাক্য হি বলেছে, তাদের কোনো একটাতে যদি বাট দিয়ে শুরু হয়, প্রথমটা ছাড়া কোনো একটা যদি বাট দিয়ে শুরু হয়, ওই বাটটা বসে যাবে। কিন্তু যদি কোনো বক্তা কথাটাই শুরু করে বাট দিয়ে, কেউ একজন কিছু একটা বলেছে, এরপর যখন কেউ একজন দ্বিতীয়জন কিছু একটা বলতে যাচ্ছে, সে শুরুটাই করেছে বাট দিয়ে, তখন সে বাটের জন্য কি আনো? ইন কন্ট্রাস্ট। তারপর বাকিটা করো। ইন কন্ট্রাস্ট, আই আস্কড ওয়াই হি হ্যাড গন। তাহলে ইন কন্ট্রাস্ট, বাটের জন্য কখনো বাট বসে যায়, কখনো বাটের জন্য ইন কন্ট্রাস্ট আনতে হয়। কখন ইন কন্ট্রাস্ট আনবো? যখন ভিন্ন বক্তার, ভিন্ন হি এবং আই দুইজন বক্তা আছেন এখানে, যখন ভিন্ন বক্তার বক্তব্যের শুরুতে বাট আছে, তখন সে বাটের জন্য কি আনবা? ইন কন্ট্রাস্ট। আর যদি একই বক্তা দুই তিনটা বাক্য বলে যায়, সেই দুই তিনটা বাক্যের প্রথমটা ছাড়া অন্য যে কোনো বাক্যের শুরুতে বাট থাকলে সেই বাটটা বসে যাবে, যুক্ত হয়ে বসে যাবে। ঠিক আছে, পারবে এটা? ওকে, আচ্ছা, এবার এটার আরেকটা জিনিস তোমাকে দেখাবো। স্যার এখানে তো আপনি ওয়ান আর টু ছিল, তাই আপনি বাট দিয়ে যুক্ত করে দিয়েছেন। স্যার যদি 1 2 3 থাকতো তখন কি হতো? ধরো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ধরো যদি স্যার এরকম থাকতে কি হতো? প্যারা 4, হি সেড টু মি I went to your house, you were not there, but I waited for you. তাহলে এখানে দেখ, হি তিনটা কথা বলেছে। একটা হচ্ছে I went to your house, you were not there, but I waited for you, তিনটা। এখন আমরা এতক্ষণ ধরে কি শিখেছি? যে সমজাতীয় বাক্য 1 2 কে যুক্ত করো, প্রথম দুটা বাক্যকে যুক্ত করো, তৃতীয়টাকে আলাদা করে দাও। তাহলে এটা সেভাবে করতে গেলে কীরকম হয় দেখ, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু মাই হাউস অ্যান্ড I had not been there, ফুল স্টপ। 1 আর 2 যুক্ত হলো। তাহলে 3তে আমরা কি করব? হি ফার্দার সেড দ্যাট দিয়ে করব না? এখন তো এখানে একটা কি রয়ে গেছে? বাট রয়ে গেছে। তাহলে এই বাটটাকে কীভাবে ইউজ করব? এই বাটের জন্য কি ইন কন্ট্রাস্ট আনবো না, কারণ এই তিনোটা বাক্যই কার? তিনোটা বাক্যই একই ব্যক্তির, হিয়ের। যদি ভিন্ন বক্তার বক্তব্যের শুরুতে বাট রাখছো, তাহলে ওইটার জন্য ইন কন্ট্রাস্ট আনতাম। তাহলে এক্ষেত্রে ইন কন্ট্রাস্ট আনা যাবে না, কারণ হি তিনটা বাক্য বলেছে, তার মধ্যে একটা বাক্যের শুরুতে বাট আছে, এটা ইন কন্ট্রাস্ট আনা যাবে না। যদি অন্য কেউ কথা বলা শুরু করতো এবং তার শুরুতে বাট থাকতো, তখন আমরা ইন কন্ট্রাস্ট আনতে পারতাম। তাহলে স্যার এখন কি করব? 1 আর 2কে তো যোগ করে দিলাম, তাহলে 3 নাম্বারটা কীভাবে শুরু করব? বাট হি ফার্দার টোল্ড দ্যাট এভাবে শুরু করব, বা হি টোল্ড ফার্দার দ্যাট এভাবে শুরু করব না। এক্ষেত্রে একটু চালাকি কর। চালাকিটা কি? চালাকিটা হচ্ছে 1 নম্বর বাক্যটাকে আলাদা কর, 2 and 3কে যুক্ত করে দে। অর্থাৎ এটার আনসারটা এইভাবে করো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু মাই হাউস। 1 নম্বর বাক্যটা শেষ। এবার 2 আর 3কে এক করব। কেন করছি? কারণ এখানে একটা বাট আছে, সেজন্য কী হবে? হি অ্যাডেড দ্যাট I had not been there, but
বারটা বসাই দিলাম। আমরা 2 আর 3কে অ্যান্ড দ্বারা যুক্ত করতাম না, অ্যান্ড দ্বারা যুক্ত না করে বা কি দিয়ে যুক্ত করে দিচ্ছি, বাট হি হ্যাড ওয়েটেড ফর মি। তাহলে সবসময় যে 1 2 দিয়ে যোগ করবো তার কোনো কথা নেই। কখনো যদি আমার মনে হয় যে এরকম তৃতীয় বাক্যের শুরুতে এমন কিছু একটা চলে আসতেছে যেটা আমাকে ঝামেলায় ফেলে দিতে পারে, সেক্ষেত্রে 1কে আলাদা রেখে 2 and 3কে যোগ করে দাও যদি বারটাকে তুমি ওইখানে কনজাংশন হিসাবে ইউজ করতে চাও। কারণ এখানে যদি 1 2কে একসাথে করে দাও তাহলে 3টা তুমি আর শুরু করতে পারছো না, কারণ বারটা তখন কোথায় বসাবা এটা নিয়ে তোমার নানা রকম ঝামেলা তৈরি হবে। ওকে, তাহলে আনসারটা হচ্ছে এরকম, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু মাই হাউস, ফুল স্টপ। হি অ্যাডেড দ্যাট, অথবা হি অলসো টোল্ড দ্যাট, অথবা হি ফার্দার টোল্ড দ্যাট I had not been there but he had waited for me, ঠিক আছে? তাহলে বাটের নিয়মটাতে কী শিখলাম, যদি একই বক্তার বক্তব্যে বাট থাকে বাট বসে যাবে। যদি ভিন্ন বক্তার বক্তব্যের শুরুতে বাট থাকে, যেমন আগের প্যাসেজে দেখছিলাম ভিন্ন বক্তা বক্তব্যের শুরু, কেউ কিছু একটা বলে গেছে, আরেকজন কিছু একটা বলার শুরুতেই বাট দিয়ে কথা শুরু করেছে, তাহলে সেই বাটটার জন্য আমরা কী আনবো, ইন কন্ট্রাস্ট, INCONTRAST, ইন কন্ট্রাস্ট কমা দিয়ে তারপর বাকি বাক্যটা করব। এখন যদি দেখা যায় যে আমরা বাট বসাতে গেলে প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, বাট হয়তো কোনো বেজোড় সংখ্যা সেন্টেন্সের শুরুতে বসছে, যেমন এখানে বসছে, সেক্ষেত্রে আমরা আগের সেন্টেন্সটাকে আলাদা করলাম, 2 and 3কে এমনভাবে যোগ করছি যেন ওখানেই বাটটাকে সরাসরি বসিয়ে দেওয়া যায়। এ গেল প্যারা 4। সো তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তোমার প্রশ্ন এগুলো নিয়েই হবে। তোমার প্রশ্ন সরি নিয়ে হবে, সরি নিয়ে প্রশ্ন করতে পারবা, ট্যাগ কোয়েশ্চেন নিয়ে প্রশ্ন করতে পারবা, সমজাতীয় সেন্টেন্সকে কীভাবে যোগ করা যায় এটা নিয়ে প্রশ্ন করতে পারো, অসম মানে কি ভিন্ন জাতীয় সেন্টেন্সকে নিয়ে কীভাবে যোগ করা যায় সেটা করতে পারো, কিংবা বাট নিয়ে কোনো সেন্টেন্স থাকলে বা বাট নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো। কিন্তু ওই ওয়াই থাকলে কি হবে, ইয়েস থাকলে কি হবে, নো থাকলে কি হবে, নাও থাকলে, এগুলো এখন করো না, কারণ এগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করতে যাচ্ছি। ওকে, তাহলে তোমরা জাস্ট এগুলো একটু দেখো, আর প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করো। ওকে, আর কমেন্ট সেকশনে করলে একটু অ্যাটেন্ড থেকো, মানে কি, আমি উত্তর দেওয়ার জন্য তোমাকে আর খুঁজে পাই না, উত্তর দেওয়ার পর তোমাকে একটা প্রশ্ন করলে তারপর তোমাকে আমি আর খুঁজে পাচ্ছি না, তুমি কি বলে কোথায় চলে গেলে। ওকে, সো এতটুকুর মধ্যে থাক আজকে, ভালো থাকো অ্যান্ড কিপ স্মাইলিং, টেক কেয়ার।